মা তুমি একটা এরকম ডিসিশন নিতে পারো না মা, মন খারাপের আগের মাথায় এরকম ডিসিশন নিতে নেই। আমি কোথাও যেতে দেবো না, আমি কোথাও যেতে দেবো না তোমাকে। কি হয়েছে তোর? দিদি সর্বনাশ হয়ে গেছে দিদি, সর্বনাশ হয়ে গেছে। অভিরাজ বাড়ি বেরেনি দিদি। সে কি? কেন? কোথায় সে? অভিরাজের তো কাল রাতে ফেরার কথা ছিল, সে কোথায়? ওর ফেরার কথা ছিল কিন্তু বাড়ি ফেরার আগে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। সে কি? পুলিশ? কি বলছিস তুই? কেন? হোয়াট? ওকে ওকে কালকে রাত্রে আমি ওকে ফোন করেছিলাম দিদি। ও বললো যে রাস্তায় একটা মেয়ের সাথে ওর ঝামেলা হয়েছে, খুব ঝামেলা হয়েছে, তার জন্য দেরি হচ্ছে, কিন্তু ফিরছে। তারপর আর কোনো ফোন নেই। সকালবেলা ভোরবেলা থানা থেকে ফোন করে বলছে যে ওকে নাকি থানায় ধরে নিয়ে গেছে, মেয়েটা ওর নামে কমপ্লেন করেছে। বাড়ি বেরার পথে আমার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে দিদি। তোমার দেওয়া গেছে ওকে ছাড়া দেখতে, আমার খুব ভয় করছে দিদি। ও দিদি 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 তুমি তো সোশ্যাল ওয়ার্ক করো দিদি, তোমার তো অনেক পরিচয়। তুমি একবার আমার ছেলেটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করো না দিদি, প্লিজ দিদি। তুই ওভাবে বলছিস কেন? পারছি না দিদি। আরে বাবা, অভিকে শুধু তোর ছেলে, শোন ও তো আমারও ছেলের মতন, তাই না? ওভাবে বলিস না, ওভাবে বলিস না। আমি দেখছি কি করে, আমি দেখছি। করো না দিদি। অভিকে আমি ছাড়াবো তো বটেই ছোট, মালিনী ব্যানার্জি বাড়ির জন্য কতটা অপরিহার্য সেটা তো আমাকে প্রমাণ করতেই হবে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ দিদি, আমার ছেলেটাকে। তুই এভাবে বলছিস কেন রে? তুই এভাবে বলছিস কেন ছোট? অভি তো আমারও ছেলে। অভি কি একা তোর ছেলে নাকি? আচ্ছা ঠিক আছে, অভি আসুক, ওই ডিসাইড করবে এই কথাটা। আচ্ছা তুই এখন কান্নাকাটি না করে যা, নিজের হাতে ছেলের জন্য ভালো মন্দ রান্না কর, সবিতাকে বল সাহায্য করে দিতে, যা। থ্যাংক ইউ সো মাচ। আজকে অভি ছাড়া পেয়েছে লকআপ থেকে মায়ের জন্য, মালিনী ব্যানার্জির কন্ট্যাক্টের জন্য আজকে লকআপ থেকে অভি ছাড়া পেয়েছে। এই বাড়ির একটা কাজও মাকে ছাড়া হয় না, নট ইভেন আ সিঙ্গেল জব। আর কি মনে করছে বাড়ির সবাই যে তোমার দায়িত্ব ফুরিয়ে গেলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? হ্যাঁ, বাড়ির সবাই এতটা সুবিধেবাদী, এতটা সুযোগ সন্ধানী হয়ে উঠছে বাড়ির সবাই। আমি কোথাও যেতে দেবো না তোমায়, কোথাও যেতে দেবো না। কেউ তোমায় কোথাও পাঠাতে পারবে না, এটা আমি বলে রাখলাম। কোথাও যাবে না। রাজকে পাশে পাওনি বলে জয়কে নিয়ে দলের লোক বাড়াচ্ছ মালিনী। ভালো, তা রাজ্যকেও ডেকেছো নাকি? দেখো, দোয়েল অসুস্থ, অভিরাজ লকআপে ছিল, সেজন্য আমি বাধ্য হয়ে ওদের ফেরার অপেক্ষা করছিলাম। তুমি চিন্তা করছো কেন? আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো কথা দিয়েছি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো ডিভোর্স পেপার সাইন করে দিয়েছি। আর তোমার কোনো চিন্তা নেই, আমাদের 23 বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি আজই চলে যাব। তোমাকে পালাতে দেয়া উচিত হয়নি। কি মনে করেন বলুন তো আপনি নিজেকে? আপনার এই জিপ কাটার ঘটনাটা আমি সোমরাজ বাবুকে বলে দিয়েছি, এরপরে আরো অনেক কিছু বলবো, বুঝতে পারছেন? তুমি এরকম করো না তিথি। আমার ছেলের মনটা আমার বিরুদ্ধে মিশিয়ে দিও না তিথি।
আমি তোমার কি ক্ষতি করেছি তিতির? কেন এরকম করছো তুমি? তুমি কেন এরকম করছো তিতির? দেখো, মেয়ে হয়ে মাকে একটু ঠাঁই দাও, এই বাড়িতে একটা কোনায় একটু ঠাঁই দাও। আপনার নেকা কান্নাটা বন্ধ করুন না, এবার বন্ধ করুন নেকা কান্নাটা। আর কত নাটক করবেন আপনি? যতই নাটক করুন, আর মুখোশটা না আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। তিতির, কার সঙ্গে কিভাবে কথা বলছো তুমি? আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলার? তিতির, তুমি দাদা ভাইয়ের স্ত্রী হতে পারো, কিন্তু আমার মাকে অসম্মান করলে যাতে তোমার এই বাড়িতে জায়গা না হয় সেই ব্যবস্থা কিন্তু আমি করবো। জয়দা, কি করছো তুমি জয়? কি করছো তিতির? তিতির এই বাড়ির বড় বউ, তোমার দাদার স্ত্রী। সেও যেই হোক মা, কিন্তু ও তোমার সঙ্গে কিভাবে কথা বলছিল, ঠিক কি কি বলছিল সেটা আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি আজকে। হাউ ডে ইউ? সাহস কি করে হয় আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলে? হাউ ডে ইউ? ফুল বুঝেছি, শুরু থেকে ভুল বুঝেছি, এখন আমার কাছে সবটা ক্লিয়ার হচ্ছে। তিতির তোমার সঙ্গে যে ব্যবহারটা করে মা, তিতির হারালে ঠিক উল্টোটা। আমি কি করে ভুল বুঝলাম? আর তুমি বলছো আমি চুপ করে থাকবো? কি বলছিলে আমার মাকে? আমার মায়ের মুখোশ টেনে তুমি খুলবে? মুখোশ তো তুমি পড়ে আছো। দেখো মুখোশ তো তোমার টেনে খুলে দেওয়া উচিত। দেখো জয়দা, তুমি সব ঘটনা জানো না। তুমি মালিনী ব্যানার্জি কি কি করেছে তুমি জানো না? সেই বিভীষিকা, ভয়, যন্ত্রণা, এই সব কিছু তুমি শুনতে চাও? নাও ইট ইজ ক্লিয়ার, কারণ তুমি চাও বাবা আর মায়ের ডিভোর্সটা হয়ে যাক। আমি নিজের কানে শুনলাম তুমি চাও মা এই বাড়ি থেকে চলে যাক। জয়দা প্লিজ তুমি চুপ করো, প্লিজ একটু ঠান্ডা মাথা করে আমার কথাটা শোনো প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ শোনো। রিকোয়েস্ট করছো যাতে যাতে আমি আবার ভুল বুঝি? আমি খুব বোকা না? জয় জয় তো বোকা, ওকে তো বোকা বানিয়ে নেওয়া যায়, তাই ভুল বোঝাচ্ছ। আর ভুল তুমি আমায় বোঝাতে পারবে না তিতির, আর ভুল তুমি আমায় বোঝাতে পারবে না। আর আমাকে কি বোঝাচ্ছ? হু আর ইউ? তুমি আমাকে কি বোঝাবে? তোমার দাদাভাইকে বোঝানোর কথা ছিল না? এই বাড়ির সবাই দাদাভাইয়ের কথা শোনে, সেটা তুমি খুব ভালো করে জানো। এই ডিভোর্সটা যাতে আটকায় সেই জন্য দাদাভাইকে বুঝিয়ে বলা উচিত ছিল যে দাদাভাই যাতে ইন্টারভিউ করে। বাবা তো দাদাভাইয়ের কথা শোনে, কিন্তু তুমি সেটা করোনি। আমার বোঝা উচিত ছিল, কারণ তুমি সেটা করোনি, কারণ তুমি এই পরিবারের ভালো চাওই না। এইভাবে মালিনী ব্যানার্জি নিজের প্রয়োজনে সবাইকে ভুল বোঝাচ্ছে। জয়দার ব্রেন ওয়াশ করেছে এভাবে, যে জয়দা আমাকে নিজের বোনের মতো ভেবেছে এতদিন, আমার সাথে এই ব্যবহার করে গেল। আমি তোমার মতো এরকম একটা বন্ধু হারিয়ে ফেললাম জয়দা। আর কত নিজের প্রয়োজনের জন্য আর কত মানুষের ক্ষতি করবেন আপনি মালিনী ব্যানার্জি? পুরো বাড়িটার মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলেন, সবার সম্পর্ক, স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি কি কোনোদিন এগুলো গুছিয়ে উঠতে পারবো? তুমি কি বুঝতে পারছো না তিতির সবটা একা হাতে নষ্ট করে ফেলছে? তুমি কি দেখতে পাচ্ছ না, না বুঝতে পারছো না? তুমি কোথাও যাবে না, আমি যতদিন এই বাড়িতে আছি তুমি কোথাও যাবে না। তিতির নষ্ট করছে সবটা। শোনো না মা, আমার মনে হচ্ছে না এর মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সবটা আলোচনা করে মিটিয়ে নিলেই তো হয়। মেটানোর জায়গায় নেই রাজ্য, মেটানোর জায়গায় নেই। তুই নিজে চোখে দেখিসনি বলে তুই বিশ্বাস করতে পারছিস না। তিতির যে কতটা বদলে গেছে তোর কোনো আইডিয়াই নেই। তিতির আমাদের দাদা ভাইটা কিছু কতটা বদলে দিয়েছে সেটাও তুই নিজে চোখে না দেখলে বিশ্বাস করবি না রে রাজ্য। কি কি বলছিস চোদা ভাই? ঠিকই বলছি, মা কোথাও যাবে না। মা মা আমি কিন্তু তোমাকে বলছি তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আপনি চলে গেলে এই সংসারটা তছনছ হয়ে যাবে মা, আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। মা
আমি বাবার সাথে কথা বলি না, আমি বাবাকে বোঝাবো মা। না না না, কোনো দরকার নেই। তোমার বাবার সাথে কথা বলে কোনো লাভ নেই রাজ্য, কোনো লাভ নেই। তিতির তোমার বাবাকে যা বুঝিয়েছে তারপর উনি আর কারোর কথা বুঝবেন না, কারোর কথা না। তোমার বাবা আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, এরপরে আমি এই বাড়িতে থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। কি হলো, কি হলো, কি হলো বে? তোমার শরীর আবার খারাপ হয়েছে? চলো চলো ঘরে চলো। না 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 মা, না না, আপনি চলে গেলে আমি সুস্থ হব না মা। আপনি কোথাও যাবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি মা, প্লিজ আপনি কোথাও যাবেন না মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বেশ, তোমার রিপোর্ট আসা অব্দি, তুমি সুস্থ হওয়া অব্দি আমি এ বাড়িতেই থাকবো। একটা কারণ দেখিয়ে তোমার এই বাড়িতে থাকাটা দীর্ঘায়িত করার চেষ্টা করে কোনো লাভ হবে না মালিনী। জাস্ট প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ দিস হাউস। বাবা, বাবা তুমি এটা মাকে কেন বলছো বাবা? তোমরা বোধহয় জানো না, তোমাদের মা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছেন। তাই আর কোনো ইমোশনাল গ্রাউন্ড দেখিয়ে টাইম কিল করতে আমি ওনাকে দেব না। আমি ওনাকে অ্যালাউ করতে পারছি না। প্লিজ লিভ দ্য হাউস। তুমি চুপ করে আছো, কিছু বললে না তো? মানে তুমি তো খুব ক্লোজ ভাবে মিশেছো আমার মায়ের সঙ্গে, তাই না? তোমার কোনো ঘটনা থেকে মানে যা কিছু মায়ের সঙ্গে তোমার যতদিনের সম্পর্ক, তোমার কখনো আমার মাকে সন্দেহ করতে ইচ্ছে করেছে? মানে আমার মাকে সন্দেহ হয়েছে তোমার, বলো? তোমার সন্দেহ হয়েছে, বলো? সন্দেহ হয়নি তো? হ্যাঁ, মানে হওয়ার কথাই তো নয়। মা এরকম কাজ করতে পারে না, কখনোই করতে পারে না মা। সোম, তুমি আন্টির সম্পর্কে জানতে আমায় ডেকেছো, তাই না? তুমি আন্টির সম্পর্কে জানতে আমায় ডেকেছো, তাই না? আর আমি কি ভেবে গেছি। আমি যখন এসছি আমি তখন তোমাকে একটা কথা বলেই যাই। মালিনী আন্টি এমন অনেক কিছুই করতে পারেন যেটা তুমি আমরা কেউ কোনোদিনও ধারণাই করতে পারি না। পার্টি হবে তো নিশ্চয়ই? হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমিই করবো। হ্যাঁ, সেলিব্রেশনের সমস্ত দায়িত্ব আমার। একদম, সবাইকে দাও মিষ্টি। এই তো সোম, তিতির, কংগ্রেচুলেশনস। সবিতা, কিসের কংগ্রাচুলেশনস? আর মিষ্টি বা কেন? মালিনী ব্যানার্জি কি কোনো চাল ছেলে ডিভোর্সটা ক্যান্সেল করিয়ে দিল? না না, মিষ্টি খাও, মিষ্টি খাও, হ্যাঁ করো, মিষ্টি খাও। না, মিষ্টি খাও। আরে তুমি জেঠু হতে চলেছো, তুমি জেম্মা হতে চলেছো, দোয়েল মা হতে চলেছে। দিদি, আমি ভাবতে পারছি না। এই আমি জেম্মা হবো না মাসি, তুই ডিসাইড করবি আমি কি হবো, আমাকে কি বলে ডাক। এই শোন না, বলছি বাড়িতে খবর দিয়েছিস? মা বাবা কোয়েল মুনিয়া জানলে তোরা পাগল হয়ে যায়। না 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 না, এখনো জানানো হয়নি বাড়িতে, একটু আগেই তো রিপোর্ট এলো। কংগ্রাচুলেশনস দোয়েল। কংগ্রাচুলেশনস ব্রাদার, কংগ্রাচুলেশনস। দোয়েলের খেয়াল কিন্তু এবার থেকে আরো বেশি বেশি করে রাখতে হবে। এটা যেন মাথায় রাখে। থ্যাংক ইউ। এই তিতির বউ, আয় আমার কাছে আয়। আমার কথাটা ভালো করে মন দিয়ে শোন। হাসছিস কেন? শুনলে তো, আমার ছোট নাত বউ
কি ভালো একটা সুখবর আমাদের দিয়েছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে তো। কিন্তু আমি তোমাদের 1 মাস সময় দিলাম। 1 মাস, 1 মাসের মধ্যে তোমাদের দুজনের কাছ থেকে আমি সুখবর শুনতে চাই। এই যে দাদু ভাই, শুনেছো? দুজনকেই কিন্তু বললাম আমি কথাটা। তো 1 মাসের মধ্যে আমার ভালো সুখবরটা চাই। সেই ভাগ্য আর আমার কোথায়, আজ পর্যন্ত চুমটাই ফেরত পেলাম না। আমি নাকি হব মা। আমি স্যুপটা দিয়েই এ বাড়িতে টিকে যাব, আজ কাল পরশু আরো অনেক দিন। এ কি, তুমি এখানে? তোমাকে তো সচরাচর রান্নাঘরে দেখা যায় না। আপনাকেও তো সচরাচর রান্নাঘরে দেখা যায় না। আমি তো ভাবছিলাম এতক্ষণ আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন। অবশ্য আপনি যে এত সহজে যাবেন না সেটাও আমি জানি। কি করে যাব বলো? দোয়েলটার এত শরীর খারাপ, ছোট নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত, তুমিও তো খুব ব্যস্ত। সবকিছু তো সবিতার উপরে ছেড়ে দেওয়া যায় না। তাই আমি দোয়েলের জন্য এই স্যুপটা বানাচ্ছিলাম। বেশি রসুন দেবেন না, দিদি রসুনের গন্ধটা খুব একটা পছন্দ করে না, আর ঝালও দেবেন না। ও তাই না? আমি তো আবার রসুন, ইস, আমি ভাবলাম স্যুপটা টেস্টি করার জন্য। কি করি তাহলে? সর্বনাশ, এই তো খুব ছেড়াচ্ছে। না না, দিদিটাকে এই সময় সব থেকে ভালো জিনিস খাওয়াতে হবে, ভালো রাখতে হবে। কি করছেন? কি জল দিচ্ছেন কেন? আগে এগুলো তো দিতে হবে। ও চাষমা, আপনি এক কাজ করুন, আপনি ছেড়ে দিন, আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো না, একটু বাটার দিতে হবে স্যুপে। আমি শুনেছি বাটার দিলে নাকি বাচ্চার ব্রেন ভালো হয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, জলটা দিয়ে দিই, তারপর দিচ্ছি। যাও বাটারটা নিয়ে এসো। বাটারটা না স্যুপটা নামানোর পর দেব, ভালো টেস্ট থাকবে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি স্যুপটা বানাও ভালো করে, আমি দোয়েলকে নিয়ে আসছি। কেমন? এসো দোয়েল, এসো। জানো তো, আজকে আমি তোমার জন্য স্যুপ বানাচ্ছিলাম আর কি। তখন তোমার বোন বলল না, আমি স্যুপ বানাবো। আসলে দিদির জন্য স্যুপ যেমন তেমন করে তো আর স্যুপ খেতে দিতে পারে না, বিশেষ করে এই অবস্থায়। আমি তো সেরকম ভাবে পারি না, বলো। আর তোমার বোন তো জানে তার দিদি কি ভালোবাসে না বাসে, তাই না? আমারও তো সবকিছু দিদির থেকেই শেখা। এই নি স্যুপটা খেয়ে নে। না, তিতিরের বানানো স্যুপ খাও না। তোমার বোনের মতি গতি ফিরলেই ভালো। না, বসে 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 স্যুপ খাও, বসে। না, এর বেশি আমি আমার ছেলে বা মায়ের সামনে বলতে পারবো না। এই নোংরা আমি ঘাঁটতে পারবো না, আমার রুচিতে বাধে। সোমকে ওরা হাত করে নিয়েছে মনে হচ্ছে। শুধু এটুকু বলতে পারি সোম, বুঝলে মা, শুধু এটুকু জেনে রাখো, দিদি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ইয়েস, অভিমান করে। বড় খোকা,
বড় খোকা, এ তুই কি কথা শোনাচ্ছিস? কি বলছিস? হ্যাঁ, আমার মরার আগে আমি এইসব কথা শুনলাম। আমি তো মরার সময় শান্তিও পাবো না। দেবীকে আমার মেয়ের চেয়ে কিছু কম অংশ আমি ভালোবাসিনি। ও যখন আমার দাদু ভাইকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গেল, তখন খুব অভিমান হয়েছিল। কিন্তু আজ 23 বছর পরে আমি জানতে পারলাম যে দেবী কত অভিমান, কত যন্ত্রণা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কি হলো মালিনী ব্যানার্জি, চুপ করে আছেন কেন? এক্ষুনি তো হাত চালাতে যাচ্ছিলেন, এখন তো মুখও চলছে না আপনার। বলুন সবার সামনে আমি, বাবা, আমরা সবাই মিথ্যে কথা বলছি। বলুন মালিনী ব্যানার্জি, সময় আছে কিন্তু। জল কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বইছে, এখনই স্বীকার করুন, এইটাই সময়। ভয় পেলে চলবে না মালিনী, যা করার এক্ষুনি করতে হবে। প্লিজ তিতির, আমার আর এসবের মধ্যে থাকতে ভালো লাগছে না, আমাকে আটকিও না। তুমি কেন সত্যিটা জানতে চাও তুমি? শোন, আমি তোমাকে বলছি সত্যিটা, কিন্তু তুমি সেটা বুঝতে পারবে কিনা আমি জানি না। না বোঝার কি আছে মা? আসলে তুমি তো সেভাবে কোনোদিন কাউকে ভালোবাসোনি, নিজের মতন করে কাউকে চাওনি, কাউকে পাগলের মতন ভালোবাসলে, নিজের মতন করে চাইলে মানুষ কি কি করতে পারে, কতটা ডেসপারেট হতে পারে তুমি সেটা জানো না। শোক, আমি তোমার বাবাকে ভালোবেসেছি, তখনও বাঁচতাম, আজও বাঁচি। কেন এরকম করছো? বলো না, দুদিন বাদে কি, বলো না। আমার সোম দাদু ভাইয়ের জন্মদিন, বরের জন্মদিনটাও মনে রাখতে পারিস না? ছি 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 ছি। আচ্ছা কত? হ্যাঁ দুদিন। ও মা, আমি একদম ভুলে গেছি, সরি না। আমি তোমার তিতির বউ 100তে গোল্লাপ পেয়েছে, একদম এত বড় গোল্লাপ পেলে হবে না, জন্মদিনের দিন 100তে 100 পেতে হবে। আমার সুখবর চাই। আমি 1 মাস সময় দিয়েছিলাম, মনে থাকে জানো? সুখবরটা জন্মদিনের দিন দিতে পারলে খুবই ভালো, সেইভাবেই কাজকর্মে এগিয়ে যাও। তুমি না, তুমি চাতা। কি মনে নেই? 1 মাস, 1 মাসের মধ্যে আমি সুখবর চাই। আমি জানতাম ঠাম্মি চাপ দেবে, উনি তো বলেই খালাস। ঠাম্মির কথা মাথায় নিও না। দুদিন বাদে জন্মদিন, পরশুদিন আমি কি করব? উনি তো আমার জন্মদিনে এরকম একটা গিফট দিয়ে ফাটিয়ে দিলেন, আমি কি করব? আমি কি করব? আমি শোনো না দাদা ভাই, বলছি আমার না একটা আবদার ছিল তোমার কাছে, সেটাই তুমি দিয়ে দিও আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, আবদার? কি আবদার? বলছি আমার না একটা গাড়ি চাই। তুমি তো জানো না ভাই, কলকাতার রাস্তায় কিরকম ভিড়, কিরকম জ্যাম, আর পাবলিক ট্রান্সপোর্টে তো প্যাচে গরম, তাই না? আমার একটা গাড়ি চাই, আই ওয়ান্ট মাই ওন কার দাদা ভাই। দেখ, তুই যেমন গাড়ি করে যাতায়াত করিস, হ্যাঁ, আর ওই যে ছোদ্দা ভাই তো গাড়ি করে যাতায়াত করে, তাই না বল? হ্যাঁ, আমার একটা ঠিক সেরকম গাড়ি চাই। অভি একদম ঠিক বলেছে। হ্যাঁ রে শোন, অভি সত্যি একটা গাড়ি দরকার রে। এই না ভাই, শোনো, বলছি আমি মডেলটা পছন্দ করে রেখেছি। হ্যাঁ, তুমি জাস্ট ডাউন পেমেন্টটা করে দাও। সহজবাবু তার ভাইকে গাড়ি দেবে, সে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এই যে সারা জীবন ভুল মানুষকে ভুল জিনিস দিয়ে গেল না, সব থেকে বড় প্রমাণ হচ্ছে মালিনী ব্যানার্জি। কিন্তু অভি, গাড়ি তো আমি তোমাকে দিতে পারবো না। কি বলছো? কি পারবে না? তোমার নিজের পছন্দের গাড়ি আমি চাই তুমি তোমার নিজের যোগ্যতায় কিনবে।
আমি বড়জোর তোমাকে অপরচুনিটিস দিতে পারি। মানে আমাদের ব্যানার্জি টেক্সটাইলে অপরচুনিটিস। মা, এই ব্যানার্জি টেক্সটাইল তো এবারের সবার, তাই অভিরও সম্পূর্ণ অধিকার রয়েছে এই ব্যানার্জি টেক্সটাইলে জয়েন করবার। তুমি আমাদের অফিসে জয়েন করে যাও, যেরকম আমি আর জয় রোজ অফিসে যাই, তুমিও যাবে। ইনফ্যাক্ট তুমি আজ থেকেই জয়েন করতে পারো, পয়সা জমাও, তারপর নিজের পছন্দ মতো গাড়ি কেনো, যত ইচ্ছা। বলছিস কি? হ্যাঁ, ছোট ভাইকে একটা গাড়ি কিনে দিতে পারবে না? ওই যে বললাম, গাড়ি আমি তোমাকে কিনে দিতে পারবো না, কিন্তু গাড়ি কিনতে গেলে যে পথটা অবলম্বন করতে হবে সেটা আমি দেখিয়ে দিতে পারি। কাকা অভিরাজ, এই আর এক গাইয়া। অভিরাজ, হোয়াট জ্ঞান দেবে তো? দাও দাও না, দাও 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 দাও। এই তোমাদের গাইয়াদের জ্ঞান দেওয়াটা অভ্যেস, তাই না? আমি জানি তুমি রেগে আছো অভিরাজ, রেগে থাকাটাই স্বাভাবিক, ভুল কিছু নয়। দাদা ভাই আজকাল সবার সাথে এই ব্যবহারটা করছে জানো, আর তিতির শুধু ইন্ধন দিচ্ছে দাদা ভাইকে। শুনলাম যে তিতির আর দোয়েল দুই বোন, তাহলে কি হলো? দাদা ভাই আজকাল এমন একটা হাবভাব করছে যেন সেই সর্বে সর্বা, আমি জয়, আমরা কেউ কিচ্ছু নয়, কিচ্ছু না। তাই তোমাকে একটা কথা বলে রাখছি অভিরাজ, কাল থেকে যদি তুমি অফিসে যাও তাহলে নিজের জায়গাটা একটু দেখে নিও, কেমন? হয়তো জয় এসেছে, জয়কে জিজ্ঞেস করো। দাদা ভাই দুদিন আগে জয়ের ওপর হাত পর্যন্ত তুলতে গেছিল। হোয়াট? হেই, দাদা ভাই তোর গায়ে হাত তুলতে গেছিল? অভি, দাদা ভাই আর আগের মতো নেই রে, বদলে গেছে। সারপ্রাইজিং লাগছে না শুনে যে দাদা ভাই বদলে গেছে? আমিও খুব সারপ্রাইজড হয়েছিলাম। জানিস তো, দাদা ভাইকে ছাড়া আমাদের দোয়েলের বিয়েটাই হতো না। আর সেই দাদা ভাই আজকে আমাকে... জয়, ও তো ছোট ভাই, সামান্য আবদার করে একটা গাড়ি চেয়েছে, দাদা ভাই দিতে পারতো না বলে ওকে একটা গাড়ি? হ্যাঁ, আরে বাবা, ওকে দিন মজুর নাকি যে গত দিয়ে খাটবে তবে এক থালা ভাত পাবে? ছি 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 ছি, খুব কষ্ট হয়েছে আমার ছেলেটার জন্য। জয়, দাদা ভাইকে তো নিজের পকেট থেকে গাড়িটা দিতে হতো না, সে তো কোম্পানির অ্যাকাউন্ট থেকে দিত গাড়িটা। বলো প্লিজ 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 প্লিজ, এইসব ডিসকাস করে আর কোনো লাভ নেই। ও তো চলে এসছে, ও নিজেই সবটা বুঝে নেবে। কিন্তু ওই গাড়িটা তুই এখন পাবি না, তোকে কাজ করতে হবে। তিতির থাকতে তো আরোই পাবি না। মন দিয়ে কাজটা কর, সেটাই একমাত্র উপায়। ঠিক ঠিক পারবি, মন দিয়ে কাজটা কর। মন দিয়ে কাজ কর, খারাপ করিস না প্লিজ, মন দিয়ে কাজ কর। অভিরাজকে যেমন সবটা বুঝে নিতে হবে, তেমন তোমাকেও কিন্তু সবটা বুঝে নিতে হবে জয়। ব্যবসায় আর পিছিয়ে থাকলে চলবে না, বুঝেছো? দোয়েল, তোমার শরীর ভালো নেই, তুমি ঠিকই বলেছো। আমাকে সবটা বুঝে নিতে হবে, আর ছাড়লে চলবে না। যা অবস্থা দেখছি, আর ছাড়লে সত্যি চলবে না। জয়, আমার না খুব ভয় করছে জয়, আমি সত্যি বুঝতে পারছি না তিতির আবার কবে আমাদের পথে বসিয়ে দেয়। মাথা সিস্টেম জ্যাম হয়ে গেছে, কিচ্ছু মাথায় আসছে না। ও ঠাম্মি, একটা প্রশ্ন করলাম তো তোমাকে, হেল্প করো না। সৌম্যবাবুকে কি দিই জন্মদিনে? সারাদিন ভেবেও আমি বের করতে পারিনি, বলো না কি দিই। আমি জানি না বললেই হয়ে গেল, হেল্প তোমাকে করতেই হবে। আচ্ছা তুমি বলো তো, যদি দাদুর জন্মদিন হতো তাহলে তুমি কি গিফট দিতে? আমি ওই রকম রাত দুপুরে ঠাম্মির পেছন ঘুরঘুর করতাম না, সোজা বরের হাতটা ধরে জড়িয়ে ধরে খাটের উপর শুয়ে পড়তাম। ঠাম্মি গো, বাবা তুমি যা শুরু করেছো না, এইবার এই ট্র্যাকটা একটু চেঞ্জ করো ট্রেনে। বলছি সৌম্যবাবুর জন্মদিনে যদি একটা সুন্দর মতো কেক আনাই। এক সেকেন্ড, না কেক আনানো না,
আমি যদি নিজে হাতে বানিয়ে দিই কেকটা তাহলে তো ওটাও গিফট হবে। এই তো এতক্ষণে বুদ্ধি খুলেছে। কিন্তু বুদ্ধি খুলে কোনো লাভ নেই, আমি তো কেক বানাতেই পারি না। ও মা, এটা কোনো সমস্যা? আরে মোবাইল থেকে ওই যে কি সব রান্না বান্না দেখাচ্ছে, সবাই তো ওখান থেকে শিখে রান্না করছে, কত রকমের কত কিছু বানাচ্ছে, তুইও শিখে নে। হ্যাঁ, তুমি কি করছো? লাভ ইউ। কি হয়েছে, কি হয়েছে বলুন? এইরকম একটা সাংঘাতিক ব্লাস্টের পরে আপনি এবং ম্যাডাম দুজনে মিলে একসাথে অফিসে প্রথমবার এলেন। আর তাছাড়া স্যার, আপনি যেভাবে ম্যাডামকে বাঁচালেন আর ম্যাডাম যেভাবে আপনাকে আর আমাদের অফিসে জিনিসপত্রগুলো রক্ষা করলেন, তাতে তো এইটা তো আপনাদের প্রাপ্য স্যার, আপনাদের প্রাপ্য। আমরা সবাই তো চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু কিচ্ছু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, অনেক হয়েছে এবার। ও তোমাদের তো একটা কথা জানানো হয়নি, গভর্নমেন্টের আমাদের প্রজেক্টটা প্রচন্ড পছন্দ হয়েছে এবং পছন্দ হয়ে নেক্সট প্রজেক্টটাও আমাদের দিয়ে দিয়েছে। তো দারুণ খবর স্যার, দারুণ খবর, দারুণ খবর, দারুণ খবর, দারুণ খবর স্যার, দারুণ খবর তো বটেই, কিন্তু আমাদের একটু কাজে বেশি মন দিতে হবে, আমাদের ওয়ার্কলোডটা বাড়লো, এটা আর দেরি করে কাজ নেই দাদা ভাই, ফোনটা করতে হবে। শোন না, বলছি তোকে একটা সিম আনতে বলেছিলাম, নতুন এনেছিস? হ্যাঁ এনেছি, এই যে। মালিনী ব্যানার্জির হাতে আর কিছুতেই ধরা পড়া যাবে না দাদা ভাই। এবার ফোনটা কর, আমরা যা কার্যকলাপ করব এই নাম্বার থেকেই করব, ঠিক আছে? ঠিক আছে, করছি দাঁড়া। আবার কে ফোন করলো? এটা কি? কিন্তু এইচআর ফোন করে হুড়কো দিচ্ছে, তার উপর তিতির খোঁজ করছে। এটা আবার একটা কোনো আননোন নাম্বার থেকে ফোন আসছে, ধরা পড়ে যাব না তো? মালিনী ম্যাডামকে সবটা জানাতে হবে। তিতির, অভিজিৎ তো ফোন তুলো না, এবার কি হবে? ফোন তুললো না? এই লোকটা আবার কেন বড্ড জ্বালায়। কি হয়েছে কি? ম্যাডাম, তিতির ম্যাডাম খোঁজ করছে, এদিকে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে বারবার করে। আমি বুঝতে পারছি না কি করবো ম্যাডাম। এমনিতেই তিতির অনেক দূর এগিয়ে গেছে, এরপর যদি অভিজিৎ ধরা পড়ে সব শেষ, সব শেষ। শোনো অভিজিৎ, তুমি এক্ষুনি স্টেশন লিভ করো, এক্ষুনি। নিজের যদি ভালো চাও তাহলে পালাও, এক্ষুনি পালাও। কাজের জন্য তো টাকা পেয়েছো, বাকি দেনা পাওনা পরে সেটেল হবে। ঠিক আছে। তিতির কি তদন্ত শুরু করে দিল? না না, ধরা পড়া যাবে না কিছুতেই। তিতির ফোনটা না ধরলে কি হবে বলতো? দেখ দাদা ভাই, ও যদি কালপ্রিট হয়, যেটার বিষয়ে আমরা 100% শিওর, তাহলে কালপ্রিট বলেই কিন্তু টেনশনেও ফোনটা তুলছে না। কিন্তু মেসেজ তো ইগনোর করতে পারবে না। তুই বরং ওকে একটা মেসেজ কর, লেখ যে তুমি এক্ষুনি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি ব্যানার্জি টেক্সটাইলের একজন এমপ্লয়ি, আমি জানি তুমি এই ব্লাস্টের সঙ্গে জড়িয়ে আছো, তুমি ফোন না তুললে তুমি কিন্তু বিপদে পড়বে। ওকে, বিপদে পড়বে, পাঠিয়ে দিচ্ছি। এইভাবেই আমরা ওকে ধরবো, আর মালিনী ব্যানার্জির মুখোশটা না টেনে ছিঁড়ে ফেলে দেব। এই তিতি, কি তিতির কোথায়? কোথায় যে যায়? হ্যাঁ বলুন। হ্যাঁ তিতির, তুমি অফিসে নেই কেন, কোথায় গেছো? তুমি কি ভুলে গেছো আজকে 12টার সময় আমার কেবিনে মিটিং আছে?
সব রেডি তো? হ্যাঁ সোমরাজবাবু, সব রেডি আছে, আমি এখানেই আছি। আর সবে তো 11:30, আমি ওই চা বিস্কিট খেতে এসেছিলাম, সবে তো 11:30 বাজে, এত তাড়া দিচ্ছেন কেন আপনি? তিতির, ওই ময়দা দেওয়া বিস্কুট আর দুধ চা খেলে কিন্তু গ্যাস হয়, মাথায় রেখো। গ্যাসই তো দিচ্ছে। হ্যাঁ না, ওই চায়ের দোকানের লোকটা, মানে চা যে বানায়, সে বলছিল গ্যাসের দাম বেড়ে গেছে, খুব সমস্যা হচ্ছে জীবনে। আপনি এত কথা কেন বলছেন বলুন তো? সবে 11:30 বাজে, এত তাড়া দেবেন না। ফোনে কথা বলছেন মানে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ঠিক সময় পৌঁছে যাবো। রাখুন রাখুন রাখুন। দাদা ভাই তো কিছু জানালো না, কি প্রগ্রেস হলো? কি হয়েছে তোমার? ব্ল্যাকমেলের পর কি হলো বুঝতে পারছি না। ব্ল্যাকমেল? ম্যাডাম, কে কাকে ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেল না, আমি ভাবছিলাম যে ব্ল্যাক মানে নতুন ডিজাইনটা যদি ব্ল্যাক ম্যাটেরিয়ালের ওপর করি পুরোটাই, তাহলে কেমন লাগবে কে জানে। হ্যাঁ, সেটা তো হতেই পারে মিস্টার ব্যানার্জি। হ্যাঁ, হতেই পারে। তাহলে আমরা কালার প্যালেটটা একবার দেখে দিই। শিওর শিওর। ওকে। কত দূর এগুলো দাদা ভাই? মানিনী ব্যানার্জির আসল চেহারা বের করতেই হবে। হ্যাঁ স্যার বলুন, মানে আপনাদের দেখানোর পথেই তো আমরা এগিয়ে যাব, বলুন। বলেই ফেলো, আমাদের ক্যান্টিনে কিন্তু পচা ডিম, পচা টমেটো সব কিছু রেডি থাকে। সোমরাজবাবু, জয়দা, এরা সবাই কাজ করে যোগ্যতা অর্জন করে তারপর নিজের কেবিন পেয়েছে। কেউ নিজের ঢাক পিটিয়ে বলেনি আমি কোম্পানির মালিক। আরে অভিরাজ, কোথায় যাচ্ছ? ওটা তো বেরোনোর রাস্তা, কেবিন তো অ্যাকচুয়ালি ওই দিকে। আমি আসছি। হ্যাঁ আসছে। এই গাইয়াগুলো না, এই গাইয়াগুলো আজকাল নিজেদের বেশি স্মার্ট ভাবছে। এর শোধ আমি নেবই। তার আগে নিজের মুডটা আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ ভাই, কি খবর? আরে অভি, খবর তো তোর। তুই যে ফিরলি, আমাদের একটা গেট টুগেদার করতে হবে তো। আরে ওয়াই নট? হ্যাঁ, এই তাহলে সেটা আজকে করলে কেমন হয়? হ্যাঁ, ইভিনিং এ শোন না, একটু ড্রিঙ্ক হবে, আমরা একটু হই হুল্লোড় করবো। আসলে কি বলতো ভাই, মন মেজাজটা না ভালো নেই। কি কেস? মেঘড়ি তো কিছু নাকি? না রে ভাই, হ্যাঁ, বাড়িতে আসার পর থেকে না চারিদিকে শুধু শত্রু আর শত্রু। এই বলছি, শোন না, তোর বাড়িতে পার্টিটা অ্যারেঞ্জ করলে কেমন হয়? হ্যাঁ, আরে ভাই, টাকা লাগবে তো। 1000, 15, 20 না থাকলে আজকাল মদের পার্টি করা যায় নাকি? 20,000 টাকা এখন কোথা থেকে জোগাড় করি? আর তাছাড়া টাকা ছাড়া তো পার্টি করাও সম্ভব। হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ট্রাই করছি, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, রাখ। হ্যাঁ, আরে আর বলিস না, কলেজের এত চাপ না। বলছি শোন, আমি আমার নোটসের খাতাটা তোকে কালকে দেবো, তুই আমাকে ফটোকপি করে দিস, ঠিক আছে? চল বাই। এই কোয়েল, বলছি যে তো তাড়াতাড়ি বাড়িতে ফিরে তুই কি করবি? আরে আজকে যেগুলো পড়িয়েছি ওগুলো তো ভালো করে পড়তে হবে। তাছাড়া একটা স্কলারশিপের জন্য পড়াশোনা করছি, ওটা হয়ে গেলে খুব ভালো হয়। নেক্সটের ওপর থেকে অনেকটা চাপ কমবে। আরে ইয়ার, চশমা পরে পড়াশোনা সারা জীবন করবি, কিন্তু তার মাঝখানে যদি একটু ফুর্তি না করিস তাহলে তো লাইফটা ডাল হয়ে যাবে, পরে গিয়ে কিন্তু আফসোস করবি। দুর্গাপুজো, কালী পুজো সবে গেল, অনেক মজা ফুর্তি হয়েছে, আবার পরে বছর পুজোতে করবো। শোন বলছি, তুইও বাড়িতে যা সম্পূর্ণ। বাড়ি যাবো কি রে? আমার তো আজকে বয়ফ্রেন্ডের বাড়িতে একটা পার্টি আছে। হ্যাঁ, তোর আবার এসবও আছে নাকি রে? এই ওসব আবার কি?
ন্যাকামো করিস না তো। তুই আর আমি দুজনে একসঙ্গে যাব। শোন, মা তো আমাকে একা ছাড়বে না। তুই আর আমি দুজনে মিলে একটা ঝপঝপ মেরে ওই বলবো যে কোন একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, বলে চলে যাবো। হ্যাঁ না, তুই পাগল নাকি? পার্টি ফার্টি অসম্ভব, সবার মধ্যে আমি নেই। এই চল না প্লিজ 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 চল না। দেখ মানে তুই আমার বাড়িতে রেডি হয়ে নিবি, আমরা দুজনে একই ঝপ মেরে দেবো, তাহলে আমরা ধরা পড়বো না। না, আমি তোকে বললাম তো আমি নেই এসবের মধ্যে। তোর যাবার হলে তুই প্লিজ চল না, তুই না গেলে তো আমিও যেতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ চল। যাবো না সম্পূর্ণ, প্লিজ প্লিজ তুই চল চল আমি যাবো না। চল চল চল। আপনি এখানে? আমি জানতাম তুমি তুহিনের থেকে এরকমই কিছু একটা গিফট নেবে, তাই তোমাদের পিছু পিছু চলে এলাম। এবার তুমি বলো। ওঠো 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 ওঠো, বলো এবার তুমি বলো। স্যার আমি কিছু করিনি, স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আচ্ছা, আমি কোনো বোম নাইট করিনি, মিথ্যা কথা বলছে স্যার। এখনো বল, আমার কাছে সবটা স্বীকার করবি নাকি পুলিশের কাছে? বল বল। আমার কাছে সবটা স্বীকার করবি নাকি পুলিশের কাছে? বল। আমি নিজে কিচ্ছু করিনি স্যার, যা করেছি সব ম্যাডামের কথাই করেছি স্যার। ম্যাডাম? কে ম্যাডাম? আপনার মা কি করতে পারে আর কি করতে পারে না সেই নিয়ে আপনার কোনো আইডিয়া নেই সৌম্যবাবু। মালিনী আন্টি এমন অনেক কিছুই করতে পারেন যেটা আমি, তুমি, আমরা কেউ কোনোদিনও ধারণাই করতে পারি না। না না, এ হতে পারে না। না না না, এটা এটা কি করে সম্ভব? একদম চুপ করে থাকবে না। বলো কোন ম্যাডাম, নামটা বলো। কোন ম্যাডাম? কোন ম্যাডাম? উত্তর দাও, চুপ করে থাকলে না। কোন ম্যাডাম? কোন ম্যাডাম বলো। না না, কিছুতেই যেন ওই নামটা না বলে, ওই নামটা যেন না বলে, ওই নামটা যেন না বলে। বলো কিন্তু, উত্তর দাও। এখন চুপ করে থাকো না, আর কোনো উপায় নেই। বলো বলো। বল, তোকে কাজটা কে করেছে বল? কোন ম্যাডাম? ম্যাডাম হলেন মালিনী ব্যানার্জি। কোনো দোষ নেই স্যার। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে শুধরে দেবে, কেমন? আমাদের যেদিন 10 কোটি টাকার অর্ডারের ডেলিভারি হওয়ার কথা ছিল, সেই দিনকে মালিনী ব্যানার্জি এই অভিজিৎকে দিয়ে আমাদের স্টোর রুমে বোম প্লান্ট করালেন। মালিনী ব্যানার্জি তো জানতেন এত বড় একটা অর্ডার আমি কিছুতেই অন্য কাউকে ভরসা করব না। ডেলিভারির সমস্ত কাজ আমি নিজে হাতে করব। তাই হলো, নিজে হাতেই করলাম। কিন্তু রাত্রিবেলা কাজটা শেষ হয়ে গিয়ে আমরা পরের দিন ভোরবেলা বাড়িতে ফিরে এলাম। মালিনী ব্যানার্জি আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলেন। আমি অবশ্য দুপুরবেলা এমনিই যেতাম ডেলিভারির সময়, কিন্তু অত সকাল পর্যন্ত আমাকে বাড়িতে দেখে মালিনী ব্যানার্জি ভরসা করতে পারলেন না। তাই এই অভিজিৎকে দিয়ে আমাকে একটা ভুয়ো কল করালেন। একবার প্লিজ ওয়ার্কশপে আসুন না ম্যাডাম। কেন বলো তো, কি হয়েছে? ম্যাডাম, স্টোরে 10টা মালের পেটি কম আছে। আর আমিও সেই টেনশনে চলে গেলাম ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে যাতে শুধুমাত্র আমিই যাই, সেইটার জন্যই কিন্তু মালিনী ব্যানার্জি রাজ্য বৌদি ভাইয়ের অ্যানিভার্সারির ফুল, কেক এইসব আনানোর জন্য আপনাকে দূরে পাঠিয়ে দিলেন। প্রথমে চলে যাবি রাজারহাটে, ওখানে একটা ফুলের দোকান থেকে সাদা গোলাপ নিতে হবে রাজ্যের জন্য।
এই কারণেই মালিনী ব্যানার্জি বৌদি ভাইয়ের বউ ভাতটা বৌদি ভাইয়ের শ্বশুর বাড়িতে না করে আমাদের বাড়িতে প্ল্যান করেছিলেন, কিন্তু সবটা তো মালিনী ব্যানার্জির প্ল্যান অনুযায়ী হলো না। তিতির, হ্যাঁ তিতির, আমরা দুজনেই গিয়ে পৌঁছালাম ফ্যাক্টরিতে। আর সারা রাত কাজ করে আমার শরীর খারাপ হওয়ার কারণে আপনি আমাকে যেতে দিলেন না। আপনি গিয়ে পৌঁছলেন স্টোর রুমে, আর আপনাকে স্টোর রুমে দেখে ভয় পেয়ে সেদিনকে অভিজিৎ এক্স্যাক্টলি কি কি করেছিল আপনার মনে আছে তো সোমরাজ বাবু? কি স্যার আপনি? আমি কেন, কোনো অসুবিধা আছে? আমাকে বারবার বাইরে নিয়ে যেতে চাইছিল, বলছিল স্যার বাইরে চলুন বাইরে চলুন বাইরে চলুন বলছিল, শুধু চলুন না স্যার প্লিজ, একবার গিয়ে দেখি। ঠিক আছে এসো। আর আমাকে বারবার মারার জন্য ওই স্টোর রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই অভিজিৎ। সোমরাজ স্যার আপনাকে খুঁজছে, উনি স্টোর রুমে আছেন। আপনি জানা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর মুনমুনদের ফোন এলো, আপনার ফোনে। মুনমুনদে বলল আবার ব্ল্যাকমেল করবে, তাই না? তোমার ধান্দা আমি ঠিক বুঝতে পেরেছি। কত টাকা চাই, কত টাকা চাই তোমার বলো, আমি তোমাকে পাঠাবো। যত টাকা চাই নিয়ে তুমি যত শিগগিরই পারো এখান থেকে উধাও হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। ওই ছবিগুলো দেখে ভয় পেয়ে যেতে পারছি না। টাকার বিষয় নয় ম্যাডাম, টাকা তো আমি পেয়ে গেছি। এই ছবিগুলো দেখে আমি একদম আটকে গেছি ম্যাডাম। হোয়াট রাবিশ! কি আছে, কি আছে ছবিগুলোতে? আপনি আছেন, আপনার দেখাটা দরকার। আপনি অনেক সংঘ ক্লাবে চলে আসুন। ম্যাডাম আপনি আছেন, আমার মনে হয় আপনার দেখা দরকার একবার। আপনি অলিক সংঘ ক্লাবের পাশে একবার চলে আসুন, আমি ওখানেই আছি। আমি জানি না ফোন ট্যাপ হচ্ছে কিনা, আপনি প্লিজ চলে আসুন ম্যাডাম। কি ছবি, কি ছবি, কিসের ছবি, আর আমি বা কি করে আছি তাতে? ম্যাডাম আপনি আসুন, ম্যাডাম আপনি প্লিজ চলে আসুন। হ্যাঁ আমি আসছি। যবনিকা পতন, তাই তো? তোমাকে মারার জন্য আমি যে কোনো জঘন্য কাজ করতে পারি। আই ক্যান গো টু এনি এক্সটেন্ট। আজ নয় কাল আমি তোমাকে মারবই দিদি, মেরে ছাড়বো। ও হ্যাঁ, তুমি কি জানো ছবি টবির কথা বলছিলে না? হ্যাঁ, কি একটা ছবি আছে। কোথায় কোথায় ছবি, কোথায়? দেখাও দেখাও। এখন আপনি যখন নিজ মুখে স্বীকারোক্তি করেই নিয়েছেন, তখন আর ছবি টবির কোনো দরকার নেই। সত্যি কথা কি জানো দিদি, ছবির কথা শুনে না আমি ইনিশিয়ালি একটু ঘাবড়ে গেছিলাম। তারপরে ভেবে দেখলাম আমি তো এমন কোনো কাঁচা কাজ করিনি যেটার ছবি তুলে তুমি আমাকে দোষী প্রমাণ করতে পারবে। আর সেরকম কোনো ছবি থাকলে তুমি তো সবার আগে গিয়ে সোমরাজকে দেখাতে, তাই না? তিতির, তুমি যতই যাই করো জানো, যতই চেষ্টা করো, যতই যাই করো, আমি তোমার গুরুমা। আর গুরুমারা বিদ্যে তুমি এখনো রপ্ত করতে পারোনি। যতই চেষ্টা করো, তুমি হাজার চেষ্টা করলেও সোমকে কনভিন্স করতে পারবে না যে তার মা ফ্যাক্টরিতে বম্ব ব্লাস্ট করেছে। কিছুতেই কনভিন্স করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। বিশ্বাস করিনি। এর আগে আমার কাছে অনেক প্রমাণ ছিল, তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল, কিন্তু তাও আমি বিশ্বাস করিনি। নিজের সঙ্গে বারবার লড়ে গেছি, নিজের মনের সঙ্গে লড়েছি। শুধু এটা বলেছি যে আমার মা মালিনী ব্যানার্জি এই কাজ করতে পারে না, কিছুতেই পারে না। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে তুমি নিজের মুখে তোমার করা অন্যায় তুমি স্বীকার করেছো। আর তোমার স্বীকারোক্তি শুনে
আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল এবং আমি ভাবলাম যে আমার এখন মনে হচ্ছে, আমি ভাবছি যে আমি একাই ভুলছিলাম, জানো তো, একাই বলছিলাম। সবাই সবটা জানতো, সবটা জানতো। এই যে তিথিকে দেখছো না মা, ও চেষ্টা করেছে আমাকে আলো দেখাবার, কিন্তু আমি দেখিনি। ইচ্ছে করে চোখ বন্ধ করেছিলাম যাতে আমাকে আলোটা না দেখতে হয়। তুমি ব্লাস্ট করালে মা, মারতে চাইলে আমাদের। আমরা দুজন যদি তোমার এতটাই চক্ষুশূল হয়ে থাকি তাহলে একবার বলতে পারতে যে সোমরাজ বেরিয়ে যাও তুমি বাড়ি থেকে, বেরিয়ে যেতাম। সেটা না করে তুমি বোম ব্লাস্ট করলে, মারতে চাইলে আমাদের। তুমি তো জানো মা, তোমার কথা আমার কাছে শেষ কথা। আমি শুনতাম তোমার কথা। মারতে কেন চাইলে মা? উনি আমাকে দিয়ে বোম প্ল্যান করেছেন। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে দয়া করে সেদিন পুলিশে দেবেন না স্যার। আমি কথা দিচ্ছি আমি রিজাইন করে দেবো। আমার মুখ আর কোনোদিন আপনাদের দেখতে হবে না। প্লিজ স্যার ছেড়ে দিন আমাকে। চুপ চুপ, একদম চুপ। কথা বলছো আবার? তোমাকে বোম প্ল্যান করতে বললাম, তুমি করে দিলে। এতগুলো মানুষের কথা একবার ভাবলে না? এতক্ষণে পুলিশে দেওয়া উচিত ছিল তোমাকে। আমাকে পুলিশে দিতে হলে আপনার মাকেও পুলিশে দিতে হবে। পারবেন তো সেটা? আমি কাউকে শেষ করার জন্য বম প্ল্যান্ট করিনি। আমি তোমাকে বাঁচানোর জন্য বম প্ল্যান্ট করেছি। বোম প্ল্যান্ট করেছিলেন বাঁচানোর জন্য? কিভাবে, কি করে বাঁচাতেন একটু এক্সপ্লেন করে বলবেন শাশুমা? এক্সপ্লেন করে বললে সেটা তুমি সহ্য করতে পারবে তো তিতির? তোমার মুখোশটা যে খুলে পড়ে যাবে সেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে তো? মা প্লিজ প্লিজ, আমার না এই সমস্ত হেয়ালি আর শুনতে ইচ্ছা করছে না। প্লিজ প্লিজ বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না এসব। প্লিজ প্লিজ করো না, প্লিজ প্লিজ স্টপ স্টপ। সহ্য তো তোমাকে করতেই হবে, সহ্য তো তোমাকে করতেই হবে। আমার মতন একটা নির্দোষ নিষ্পাপ মানুষ, আমার মতন একটা মানুষ কেন বম প্ল্যান্ট করতে বাধ্য হলো সেটা তো তোমাকে শুনতেই হবে। আমার কথা তো তোমাকে শুনতেই হবে। আমার পিঠ কতটা দেয়ালে ঠেকে গেছিল যে আমি তিতিরকে শেষ করার জন্য বম প্ল্যান্ট করেছি। কারণ 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 তিতিরকে শেষ না করলে তিতির তোমাকে, আমাকে, আমাদের গোটা পরিবারকে শেষ করে দিত। তুমি জানো না সোমরাজ, তিতিরের এই ভালো মানুষের মুখোশের আড়ালে একটা ভয়ঙ্কর কাল নাগিনী আছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, হাসি কান্না সবকিছুর পেছনে একটা নোংরা লুকোনো গর্হিত উদ্দেশ্য আছে। তুমি তো জানো সোমরাজ, তুমি তো বলেছিলে না তুমি কোনোদিন বিয়ে করবে না, কিন্তু তিতির তোমার কথার জালে ফাঁসিয়ে দিদির বিয়ের দোহাই দিয়ে, দিদির লগ্নভ্রষ্টা হওয়ার দোহাই দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছে, বাধ্য করেছে। এই দুটো মানুষ যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট এখন, তাদের জন্য বিয়েটা করতে পারবেন নাকি পারবেন না? এই দুটো মানুষকে আপনি শেষ কি করছিস? মানবে না ওরা দোয়েলকে বাড়ির বউ হিসেবে? মানতে হবেই না। প্রতিবার আমার দিদি এভাবে কষ্ট পাবে না। মিস্টার ব্যানার্জি, আপনি বারবার। তারপরে বিয়ের পর তোমার বিশ্বাস অর্জন করার জন্য থানায় গিয়ে তোমাকে ছাড়িয়েছে। ক্ষমা করো আমাকে তিতি, আমাকে ক্ষমা করো। আমি তো তোমাকে জাস্টিস দিতে পারলাম না দিতে। তোমার কাছে আমি সারাটা জীবন অপরাধী হয়েই থেকে গেলাম, অপরাধী হয়ে থেকে গেলাম।
করতে পারে আর কি করতে পারে না সেই নিয়ে আপনার কোনো আইডিয়া নেই সময়। এই সত্যিটা আমাকে আপনার সামনে তুলে ধরতেই হতো সোমরাজবাবু। আমার কষ্ট হচ্ছে আপনার জন্য, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না। আমার পাপ ফুলে নীল হয়ে যাক, আমার পাপ কেটে বাদ হয়ে যাক, তাও তোমাকে আমার পায়ে বরফ লাগাতে হবে না, কোনো প্রয়োজন নেই। এটা কেমন ব্যবহার করছো তুমি মায়ের সঙ্গে? আমি বিশ্বাস করতে পারছি না, এটা দাদাভাই কেমন ব্যবহার করছে মায়ের সঙ্গে। মা তো ভালোর জন্য বলছে, এই ব্যবহারটা মায়ের সঙ্গে করছে দাদাভাই। কোনোদিন ভাবতে পেরেছো? ইনফ্যাক্ট কেউ যদি এই ব্যবহারটা মায়ের সঙ্গে করতো, পারলে তার গর্দান নিতে তুমি। কার ইনফ্লুয়েন্সে করছো এই কাজগুলো? এতটা ইনফ্লুয়েন্সড হয়ে গেছো, আর তুমি বুঝতে পারছো যে তুমি ইনফ্লুয়েন্সড হয়ে কাজগুলো করছো, সেটা বুঝতে পারছো? কি জল? সোমরাজবাবু আপনি বসুন না প্লিজ, আপনি বসুন, আপনার পায়ে লেগেছে। কি হচ্ছে কি এসব জয়? এসব কি হচ্ছে? আমার ছেলে, আমার সোমের কষ্ট হচ্ছে, তার মধ্যে ওকে বিরক্ত করছো কেন? তোমরা জানো তো আমার সোমরাজ কষ্ট পেলে আমারও কষ্ট হয়। ঠিক আছে, ও যখন আমার হাতে বরফ লাগাতে চাইছে না, থাক না। সোমরাজবাবু প্লিজ আপনি একটু শান্ত হন। উত্তেজিত হলে আপনার ব্যথাটা বাড়বে, আর ব্যথাটা বাড়লে কার কষ্ট হবে? আপনারই তো। চুপ করে বসুন, আসছি আমি। তুমি রাগ ধরে আমিও খুঁজছি দিশে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা ক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে পাই, মন দিতে চাই, দিতে চাই। যাক, আমার ছেলেটা তো আরাম পেল। একটা মা হিসেবে এর বেশি আমি আর কি চাইতে পারি? এমনিতেই তো কালকে সোমের জন্মদিনের পর আজ সেটুকু ভেঙে চুপমার হয়ে গেল না, চুপমার হয়ে গেল, সব ভেঙে গেল। দাদু ভাই শান্ত হও দাদু ভাই। জানো দাদু ভাই, আমি রাধা মাধবের কাছে সব সময় এই কথাটা জিজ্ঞেস করি, কিন্তু কোনো সদ উত্তর পাইনি আজও পর্যন্ত। শান্ত হও আমার লক্ষ্মী দাদু ভাই। সোমরাজবাবু, কঠিন হলেও সত্যিটা আপনাকে একদিন জানতেই হতো। আমি জানি মালিনী ব্যানার্জি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এবার। আপনাকে আমাকেই প্রোটেক্ট করতে হবে। যা, কালকে তো আপনার জন্মদিনের সারপ্রাইজ দেবো ভাবলাম, সেটারও তো ব্যবস্থা হলো না এখনো। তুমি যে এই রাতের বেলা আমার জন্মদিনটা মনে রেখে কেকটা বানিয়েছো, এটাই আমার জন্য অনেক। আমি তো তোমায় জাস্টিস দিতে পারলাম না, কিন্তু তুমি আমায় যে আনন্দটা দিলে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না দিদি।
সোমরাজ বাবু কি আই লাভ ইউ বলবেন? আই কি আপনি কি বলছিলেন? I'm grateful to you. এবারেও আই লাভ ইউ বললো না।